বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ওই আইনটা কার্যকর আছে। এর জন্য যাদের আরেকটা কথা বলেছেন যে, এর মধ্যে ওই দলটি নানা কর্মসূচি দিচ্ছে, খুব বড় কিছু না এগুলা। সারা দেশে বিচ্ছিন্নভাবে তারা কর্মসূচি দিচ্ছে। ওই আইনের আওতায় আনা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী এখানে দুটো কথা বলেছেন। এক হচ্ছে আওয়ামী লীগ সংগঠন হিসাবে সারা দেশে এমন কিছু করতে পারছে না। বিচ্ছিন্নভাবে কিছু লোকজন এগুলো করছে। এর জন্য তাদেরকে ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। মানে তিনি যে কি বলেছেন তিনি নিজেই তা বুঝেন নাই। মানে এটা তো বাংলাদেশ, এখানে তো সবকিছু তো গায়ের জোরে চলে। যখন যে ক্ষমতায়, সে কেউ নিজেকে খোদা মনে করে, কেউ ভগবান মনে করে, কেউ গড মনে করে, কেউ ঈশ্বর মনে করে, কোনো কিছু তো বলা যাবে না। কোনো কিছু বললেই তো, যেহেতু ফুল দিতে গেলে সন্ত্রাস দমন আইনে মামলা হয়, আর কথা বলতে গেলে কি হবে? আমরা কলিমুল্লাহ স্যারের ব্যাপারে দেখেছি, সাংবাদিক পান্না ভাইয়ের ব্যাপারে দেখেছি কি ঘটে। গায়ের জোরের কথা কোন জায়গায় লেখা আছে বাংলাদেশে আওয়ামী লীগ? তারাই তো বলে আওয়ামী লীগ নিষিদ্ধ না, তারা নিজেরাই তো পরিষ্কার করে নাই। আর আওয়ামী লীগ নিষিদ্ধ হলে বঙ্গবন্ধুর ভাষণ নিষিদ্ধ? বঙ্গবন্ধুর ভাষণের সাথে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সম্পর্ক কি আছে? একটা ভাষণ বাজানো যাবে না, তার সন্ত্রাস দমন আইনে মামলা দিতে হবে? আমরাই স্বরাষ্ট্রমন্ত্রীকেই বা কি বলবো, আর প্রধানমন্ত্রী, মুসলেখা প্রধানমন্ত্রীকে কি বলবো, আর আওয়ামী লীগদের কি বা কি বলবো? মানে এই দেশটা এখন হয়ে গেছে গনিমতের মাল। যে যেভাবে ভাগ করে নিয়ে খাইতেছে, খাওয়ার সুযোগ পেয়ে গেছে, তারা খাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী এটা কি বলেন? কবে কবে বাংলাদেশে আইন পাশ হয়েছে যে বঙ্গবন্ধুর ভাষণ বাজালে জেল হবে? এখন যদি তারা মনে করে যে না, এটাকে আমরা সন্ত্রাস বিরোধীদের, সন্ত্রাসীদের ভাষণ হিসেবে ট্রিট করব, তাহলে তো ঠিকই আছে। কারণ বঙ্গবন্ধুর ভাষণ তো পাকিস্তান আমলে সন্ত্রাসীদের ভাষণ, তো বিএনপির কাছে তাই মনে হচ্ছে। তবে আপনাকে একটা কথা বলি, বঙ্গবন্ধুর ভাষণ তো ৭১ নিষিদ্ধ ছিল, ছিল না? ভাষণ নিষিদ্ধ করে দিয়েছিল। তো এখনো তো পাকিস্তানি আছে, তো পাকিস্তান, এখন তো পাকিস্তান কায়েম হয়ে গেছে, তো এখন তো নিষিদ্ধ হবেই। অস্বাভাবিক কিছু না, সোজা সোজা বলে দিলেই হয় যে এখন বাংলাদেশটা হচ্ছে দ্বিতীয় পাকিস্তান। এখানে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বা মুজিবের কোনো কথাবার্তা এখানে চলবে না, বলে দিলে পরিষ্কার। আমরা তো তার সিমটম পাচ্ছি, রাজাকার আলবদরদের সাথে ইফতারি, নারী বিদ্বেষী জঘন্য যে সমস্ত ভাষা মুখে আনা যায় না, মানে তারা রাখা দরকার পাগলা গারদে অথবা জেলখানায়। তার সাথে প্রধানমন্ত্রীর মোলাকাত, এবং সেই প্রধানমন্ত্রীকে দেখেও সে দাঁড়ায়ও না, ওইখানেও ধর্মের অজুহাত দিয়ে দাঁড়ায় না। তো এত ধর্মে তো কোথাও লেখা নাই ডাইনিং টেবিলে খাওয়া, ধর্মে তো কোথাও লেখা নাই রাজদরবারে যাওয়া। ওইখানে যখন রাজ্জাক খবিশেরা যায়, তখন জায়েজ হয়ে যায়। মানে এরা যে এদের প্রশ্রয় দিতে দিতে, আর প্রশ্রয় তারা দিবেই, কারণ এদের দ্বারাই তো এই সরকার টিকে আছে। এই জঙ্গিবাদী, পাকিস্তান বিরোধী, পেয়ার পাকিস্তানি এরা নিজেরাও। তার জন্য এখন যেহেতু দ্বিতীয় পাকিস্তান হয়ে গেছে, ডক্টর হুমায়ুন আজাদের সেই উপন্যাসের ভাষায় যদি বলি, এটা এখন বাংলাস্তান হয়ে গেছে। বঙ্গবন্ধুর ভাষণ বাজাতে দিবে না, সোজা বলে দিলেই তো হয়। তাহলে না আমরা কিছু কথা বলতে পারি। এই স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাষণ বাজালে সেটা অপরাধ। বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ। এটা পৃথিবীর সপ্তম, অষ্টম, নবম, দশম আশ্চর্যের মধ্যে একটা। আমি বুঝতে পারতাছি না আওয়ামী লীগ কি করে। এরা না এত ক্ষমতাবান ছিল আগে আওয়ামী লীগ, এক একজনের নামে আসমান ভাঙা যাইতো, জমিন ফাইটা যাইতো। সেই আওয়ামী লীগের এখন কোথায়? যারা বলতো যে বাংলাদেশে আর কোনোদিন বিএনপি খুঁজে পাওয়া যাবে না, জামাত, তারা এখন কোথায়? তারা কেন আর প্রতিবাদ করে না? তারা কেন মাঠে নামে না? এই প্রশ্নটাও কিন্তু সামনে ধীরে ধীরে আসবে। ওই ভারতের উপরে ভরসা করে যদি বলে যে তাদের নিয়ে আসবে, তাইলে তো সমস্যা। আমরা তো বুঝে উঠতে পারতাছি না। যখন জননেত্রী শেখ হাসিনাকে বলে কি তারা দুর্নীতি করতো? জননেত্রী শেখ হাসিনা কি তাদের বলতো গমের ভাগা মারো, কন্ট্রাক্টরের টাকা মারো? এগুলি কি জননেত্রী হুকুম দেওয়ার পর করতো? করে নাই। তো এখন কেন এর প্রতিবাদ করতে তাদের, এখন বলবে যে আমাদের তো মারে পিটে দাবড়ায়, করবেই তো ভাই। রাজনীতি তো এটাই। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের মতো দেশে রাজনীতির মুখোমুখি হইতে হবে। ১৭ বছর তারা এরকম, তারাও সেই দাবি করেছে। আপনারাও যদি সেই কথাই বলেন, আওয়ামী লীগের সাথে তো আর বিএনপির তুলনা হয় না। আওয়ামী লীগ হচ্ছে একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে তৈরি হয় একটি দল। সেই দলের প্রধানের ভাষণ এখন দেশে বাজাইতে দেয় না। কোনো সন্দেহ নাই এই সরকার পেয়ারা পাকিস্তান, আমরা বুঝেছি।
আপনারা প্রস্তুতি নেন, মুখোমুখি হন। মুখোমুখি হওয়া ছাড়ার কোনো বিকল্প নাই। যে দেশে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলা হয় এবং সেই বাড়ি ভেঙে বর্তমান মুসলেকা প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হয়েছে, জামাতেরা তো সাথে ছিলই, আমার ভাবির পোলারা তো সাথে ছিলই, এবং সামনে যার যেভাবে আমার ভাবির পোলারা চিৎকার চেঁচামেচি করে, এই ওয়ার্ড একটা আমি ওয়ার্ড কমিটিতে আওয়ামী লীগের যত নেতা দেখেছি, বাবা রে বাবা, তারা কোথায়? তারপরে যে সেলফি লিগেরা কোথায় এখন? সেলফি লিগ তো দূরের কথা, নেতারা এখন কোথায়? সেলফি নেতারা ফেসবুকে এরা পোস্ট দিতে পারে না। বড় বড় নেতারা তাদের পরিবার ফেসবুকে পোস্ট দেয় না। ৭ই মার্চের ভাষণ কয়জন আওয়ামী লীগের নেতা পোস্ট দিয়েছে? আমরা সেই ৩০০ জন এমপির পরিবারকে দেখতে চাই। এখন বলবে যে আমাদের সমস্যা, আমাদের কিছু করার নাই। তারা মাঠে নামবে তো দূরের কথা, ফেসবুকে পোস্টও দেন। আপনি দেখেন ৩০০ জন এমপির পরিবার খোঁজ নেন, আমি দায়িত্ব নিয়ে বললাম, কয়জন ফেসবুকে পোস্ট দিয়েছে ৭ই মার্চের ব্যাপারে? কয়জন প্রতিবাদ করেছে? ওই যে যারা তৃণমূল আপনি কর্মী। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন ফরিদ ভাই। এই যে আমরা দেখলাম শাহবাগে গুটি কয়েক ছেলে, চিহ্নিত কিছু সন্ত্রাসী, গুটি কয়েক, এরা এরা গিয়েছে শাহবাগে। যদি ওইখানে মাত্র ৩টা ছেলে মেয়ে ওইখানে ভাষণ নিয়ে দাঁড়িয়েছিল, এত বিশাল একটা সংগঠন। প্রতিদিন যখন যারা পোস্ট দেন না, যারা পোস্ট দেন তারা কিন্তু বলেন বিশাল সংগঠন, তাদের গণমানুষের সংগঠন। কিন্তু গুটি কয়েক মানুষের হাতে দেখলাম কিভাবে মারধর করা হচ্ছে, প্লাস হচ্ছে এই ডাকসুর যাদের নেতৃত্বে তারা গভর্নমেন্টকেও একটা মেসেজ দিল, তারা কি করবে, সংসদে কি করবে, তারা একটা মেসেজ দিল। এইটার প্রতিকার আওয়ামী লীগের একটা কথা শুনেন, সর্বশেষ শেখ হাসিনার বক্তৃতায় আমরা শুনলাম, শেখ হাসিনা নেতাদের সঙ্গে বলেছেন তোমরা দেশে যাও, আমি আসছি। আপনি কি কোনো ধরনের সারা শব্দ দেখেন কারো কোনো? সারা সব তারা তো মাঠে নামবে দূরের কথা, আমি বললাম তো। ৩০০ জন এমপির পরিবারের পোস্ট কোথায় আমরা দেখতে চাই? ৫৬০টা উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের, ধরে নেন সংখ্যা কম বেশি হতে পারে, তাদের পোস্ট কোথায়? প্রত্যেক উপজেলায় জেলায় প্রেসিডেন্ট সেক্রেটারি রয়েছে, তাদের পোস্ট কোথায়? এখন ফেসবুক গায়েব, এখন ফেসবুক খুঁজে পাওয়া যায় না। কয়দিন পরে তাদের যে বাড়ির চাকর বাকর আছে না, তাদের বাড়ির যারা ছাগল রাখে, গরু রাখে, তাদের অত্যাচারে আমরা দেশে থাকতে পারি নাই, দেশে থাকতে পারবো না আগামীতেও, কিন্তু এখন তাদের খুঁজে পাওয়া যায় না। আপনি দেখবেন কয়দিন পরে দেখবেন মহাবীর এরা নামে পড়বে, যখন আওয়ামী লীগ আসবে তখন বড় বড় বীর খুঁজে পাবো আমরা। এখন কথা বলতে দেখ, কথা একটা ফেসবুকে পোস্ট দিতে দেখবেন না। এর আগে ফেসবুক লিগ ছিল ছবি তোলার জন্য, লিডারের সাথে ছবি তোলার জন্য, নাই। কোন পোস্ট পড়ে? মুক্তিযোদ্ধা, ২.৫ লক্ষ মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে তাদের পরিবারের কথা বাদ দিলাম, ২.৫ লক্ষ যে মুক্তিযুদ্ধের ভাতা পাচ্ছে, একজন করে যদি ২.৫ লক্ষ মানুষ পোস্ট হয়, আপনি পাবেন ২.৫ লক্ষ পোস্ট? আপনি ২.৫ লাখ মানুষের পোস্ট পাবেন? যখন মুক্তিযোদ্ধা ভাতা নিতে তো খুব ভালো লাগছে, এখন এটা বললেই বলবে যে এই যে আমরা সমালোচনা করি। তারা এখন কোথায়? লুটপাটকারীরা এখন কোথায়? এই দায় কাকে? এই বাংলাদেশটা যে মুক্তিযুদ্ধ বিরোধীদের হাতে চলে যাচ্ছে, দায় কে নিবে? এই দায়টা কে নিবে? বিএনপির কাছে তো আমরা দাবি করতে পারি না, বিএনপি তো নিজেই স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষক। তাহলে এই দেশে যারা আওয়ামী লীগ যে এত বছর ক্ষমতায় থাকলো এবং ভবিষ্যতে আসবে, সিমটম তো ভালো দেখতেছি না। যে হারে আপনি খোমেনি লীগ দেখছেন, আপনি দেখতেছেন না খোমেনি লীগ? কেউ তো শেখ হাসিনার সাথে খোমেনির তুলনা করে। কত বড় বেকুব হলে শেখ হাসিনার সাথে খোমেনির তুলনা করে। খোমেনি হলো একটা আলট্রা ফ্যাসিস্ট, যারা নারী বিদ্বেষী, যারা বিরোধী দলকে কোনোদিন বরদাস্ত করে না। ওইখানে কোনো এই প্রচলিত যে গণতন্ত্র সেটা নাই, সেখানে সুপ্রিম লিডার সবসময় তাদের নেতা। ১০০টা বাকশাল একসাথে করলেও একটা খোমেনি হইতে পারবে না। তার সাথে এই দেশের আওয়ামী লীগের লোকজন নিজেরাই তার নেত্রীর সাথে তুলনা করে, কত বড় বোকা। আর এটা বললে আমাদের বলে আমরা ধর্ম নিয়ে সমালোচনা করি, এটা বললেই বলে যে আমরা ধর্ম টানি কেন। অথচ এই মোল্লারাই কিন্তু আওয়ামী লীগের উচ্ছেদ করছে কারা? এখন দেখেন তো, যতগুলো লোকের ওয়াজ করাইতো, যতগুলো লোক আওয়ামী লীগ ওয়াজ করাইতো, তারা তারেক রহমানের সাথে ইফতারি করে।
রাজ্জাকেরে মৌলভী রাজ্জাকেরে দিয়ে আওয়ামী লীগ ওয়াজ মাহফিল করে নাই, আমার এলাকায় করেছে। আমার এলাকায় করে নাই, আমার এলাকায় তো করছে, সারা বাংলাদেশ আমার সরিষাবাড়ি করছে। আওয়ামী লীগেরা এর মৌলানা রাজ্জাকের তো ওয়াজ করাইছে। এই রাজ্জাক কার উপরে মাথায় হাত দিছে? তারেক রহমানের উপর। এই দোয়া তো জয়ের উপরে করতে, সজীব জয়ের জন্য করতে দেখলাম না, শেখ হাসিনার জন্য বা আওয়ামী লীগের নেতার জন্য করতে এখন দেখি না। কারণ এরা কোনোদিন এদের পকেটে ছিল না, এটা বললেই দোষ হয়ে যাবে। এটা যদি বলি দোষ হয়ে যাবে, এটা বললেই বলবে যে আমি ধর্ম নিয়ে কথা বলি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আমরা দেখতাম প্রতিদিন কিন্তু একটা মানে পড়তেন, মিডিয়া একটা ব্রিফিং করতেন, প্রতিদিন একটা কথা বলতেন, কিছু একটা বলতেন, এটা নিয়েও অনেক কথাবার্তা ছিল। এই যে ৭ই মার্চ সাধারণ সম্পাদকের কোনো ভূমিকা দেখছেন? কোন দেখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক? কি বলবো, কার কথা বলবো? আমি কারো নাম নিয়ে বলতে চাই না। আমি বলতে চাই যে সারা বাংলাদেশের যদি 10% আওয়ামী লীগের মানুষ কালকে থেকে যদি মাঠে নামে, এই সরকার টিকবে? আমি বুঝে উঠতে পারতেছি না। এখন বলবে যে আমরা কি করতেছি তোমার কওয়া লাগবে না, এটা বলতে পারে। ঠিক আছে, আমরা বললাম না, আমরা দেখতেছি ১৭ মাসে আপনি দেখেছেন। আমি নিজে আমি ১০-১২ জন মুক্তিযোদ্ধা পরিবারকে ফোন করেছি। বললাম যে আপনাদের তো আগে দেখতাম কোন নেতার সাথে কোন নেতা কখন বদবায়ু ত্যাগ করছে, কোন নেতা মসজিদে যাওয়ার আগে জুতাটা রেখেছে, জুতার ছবি সব পোস্ট দিতেন পারলে। এখন আপনাদের পোস্ট দেখি না কেন? বলে যে আমগরে পিঠায় মারে, কথা বলতে দেয় না। এটা হলো তাদের বয়ান। আমি বললাম তা আপনারা না এত বড় বড় বীরা ছিলেন, এত বড় বড় নেতা ছিলেন, তখন তাদের যে জবাব সেটা হলো হাস্যকর জবাব। ওটা আমি একটু পাবলিকলি বলতে পারতাছি না। এগুলো বললে তাদের কপালে আরো শনি নেমে আসবে। মানে এরা, আমার এলাকার কথা বলি আমি, একটা গলিতে আওয়ামী লীগের নেতার মানে বহরে চলা যাইত না। মানে ১০-১২টা গ্রুপ থাকতো আওয়ামী লীগের, আবার নেতা হলো গিজ গিজ করে। এখন কাউরে খুঁজে পাওয়া যায় না, কাউরে না, ফেসবুকে পর্যন্ত নেই। যারা আগেও ছিল, যারা নিবেদিত তারা ছিল, তারা আছে, তারা থাকবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আপনি আসবে, একটা বিষয় এখানে আনছেন যে ১৮ মাস ধরে আওয়ামী লীগের নানা অপেক্ষা আমরা দেখেছি, অমুকের জন্য অপেক্ষা, অমুক করবে, অমুক এই করবে, সেই করবে, আওয়ামী লীগ ছাড়া দেশগুলো নির্বাচন হবে না, নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এই কথাগুলো আমি শুনছি। এবং সর্বশেষ অপেক্ষাটা ছিল দেশে একটা গণতান্ত্রিক সরকার আসলে পরিস্থিতি পরিবর্তন হবে, এই একটা অপেক্ষা ছিল। গণতান্ত্রিক সরকার আসার পরে কি দেখা যাচ্ছে, আমরা দেখছি ইউনূসের রেজিমের ছায়া, এক্সটেনশন এইটা। ইউনূস যেগুলো করে গেছিল ওইটাই এই গভর্নমেন্টও কন্টিনিউ করতেছে। ভয়াবহ, আরো ভয়াবহ। আপনি দেখেন যে বিএনপি যে হারে, যেভাবে তারা মুভমেন্ট করতেছে, প্রথমে তারা বলল পুলিশের তদন্ত করবে না তারা। এখন পরিষ্কার, আমারও ধারণা ছিল তদন্ত করবে, কিন্তু এখন তারা পরিষ্কার কোনো তদন্ত করবে না। তারপর কিছুটা ধারণা ছিল যে ২-৪ মাসে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেবে। সিমটম কিন্তু ৭ই মার্চে তা দেখায় নাই। তার মানে হলো এই বাংলাদেশে জামাতি মোল্লা, হেফাজতি মোল্লা আর বিএনপি আর আমার ভাবির পোলারা, এরা মানে ভাবির পোলারা তো এগুলো জামাতি, সবই জামাত আসলে, অর্থাৎ জামাত আর বিএনপি, এই দুইজনে মিলে, এই দুই দল মিলে দেশকে মিলকে জুলকে তারা যা করার তা করবে। তারা কখনো সরকারি দলে থাকবে, কখনো বিরোধী দলে। আর এই যে তাদের যে গন্ডগোল দেখতেছেন, এগুলো এখন স্পষ্ট, দিনে দিনে স্পষ্ট হচ্ছে, এগুলো তাদেরই ড্রামা, তাদেরই মেকিং, উপস্থাপনাও তাদের, সবকিছু স্ক্রিপ্ট তাদের, সবকিছুই তাদের। আমি তো বলেছি যে আওয়ামী লীগকে কিন্তু মুখোমুখি হইতেই হবে। এই দেশের বাংলাদেশ আওয়ামী লীগকে পূর্ণ আওয়ামী লীগ হয়ে ফিরে আসতে হবে, আর তাহলে মুসলিম লীগ হয়ে আসতে হবে। এছাড়া আর মাঝখানে জায়গা নেই। মুখোমুখি হইতে বাংলাদেশ আওয়ামী লীগ, যদি বাংলাদেশ আওয়ামী লীগ থাকে তাহলে মুখোমুখি হইতে হবে এই মৌলবাদী শক্তির সাথে। আর যদি মুসলিম লীগ হয়ে আসে তাহলে মুখোমুখি হইতে হবে না, তখন তারা স্বাভাবিকভাবেই আসতে পারবে। মৌলবী অর্ধেক তাদের পাশে থাকবে, এই যে আর মৌলবী অর্ধেক সরকারের বিএনপির পাশে। সরকার যেটা বলছে, সরকারি দলের লোকেরা যেটা বলছে যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা আছে, এটা প্রথমে মির্জা ফখরুল
স্যার আলমগীর প্রথম বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এখন বলছেন ওই নিষেধাজ্ঞা এখনো কার্যকর আছে। মানে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আওয়ামী লীগের ২ টা কাজ করতে পারে। এক হচ্ছে কোর্টে যাওয়া, জি। ২ হচ্ছে সাংগঠনিক শক্তি নিয়ে মাঠে আসা। মাঠে নামা এছাড়া জায়গা নাই তো, এই দুইটা আমরা তো ছাড়া তো কোনো উপায় নেই। এই ২ টাতে একটাও দেখতেছি না। না আমরা দেখতেছি না, আমরা জানি না নীতি যারা নীতি নির্ধারণ করেন তারা কি ভূমিকা আছে আমরা জানি না, তাদের কি উদ্দেশ্য তাও আমরা জানি না। কিন্তু আপনি যে দুইটা বললেন আমিও সেই দুইটা, আমিও মনে করি যে এই দুই পদ্ধতিতে ছাড়া কোনো উপায় নেই। প্রথমে তাদের কোর্টে যেতে হবে, আদারওয়াইজ তাদের মাঠে নামতে হবে। কারণ রাজপথ যার দখলে ক্ষমতা তার, সোজা হিসেব। রাজপথ যে পাবে, রাজপথে যে থাকতে পারবে ক্ষমতা তারই থাকবে। না আপনি বিশ্বাস করেন আমার ৭ই মার্চের ঘটনাগুলো দেখে মানে অতিষ্ঠ হয়ে গেছি। যে এই দেশে শুক্রে ৮ দিন হয় নাই দল হয়েছে, ৫টা লোক নিয়ে যারা দাঁড়ায় তারা এমপি। তাহলে আওয়ামী লীগ এত বড় সংগঠন, এত বড় দল, তারা কি করবে? তারা কি করতেছে আমরা বুঝে উঠতে পারতেছি না। দেশ তো রসগোল্লা না, রসাতলায় মানে রসাতলে যাইতেছে, একেবারে অন্ধকারের দিকে ছুটছে এই দেশ। আমাদের একটা মিনিমাম একটা ধারণা ছিল যে আওয়ামী লীগ ছাড়া তো আপনি যাই বলেন, এই দেশে যত কিছুই বলেন, বামপন্থীদের ওই প্রগতিশীল বলে তারা দাবিদার, কিন্তু অর্ধেক হলো মৌলবাদী তলে তলে। তো যারা একটু প্রগ্রেসিভ আছে এদের সংখ্যা এত কম যে এরা বাংলাদেশের একটা উপজেলার ওই যে হেফাজতের যে মসজিদের যে খাদেম, যে মসজিদের ইমামদের যে একটা সংগঠন থাকে একটা উপজেলার, তার সাথেই তারা পুরো দেশের বামপন্থীরা মিলে তার সাথে মুখোমুখি হতে পারবে না, এটা পরিষ্কার। রইল বাকি বিএনপি তো মুক্ত চিন্তা, মুক্তিযুদ্ধ এগুলো নিয়ে কাজ করবেই না। কি করবে আওয়ামী লীগ? তাদের এত বড় সংগঠন, তাদের আমরা কোনো অ্যাক্টিভিজমই দেখতেছি না। এই যে আমরা এত কথা বলতেছি, এত কিছু করতেছি, কর্মীরাও উজ্জীবিত। কর্মীরা কিন্তু তৈরি। আমার আওয়ামী লীগের যারা কর্মী, ছাত্রলীগের যারা কর্মী, যুবলীগের যারা কর্মী, তো কৃষক চমৎকার লীগের যারা ছেলে কর্মী, মেয়েগুলা এত ঝুঁকি নিয়ে সারা দেশে তারা সংগঠনটাকে বাঁচিয়ে রাখছে, নেতৃত্ববিহীন সংগঠনটা বাঁচিয়ে টোটাল রাখছে তারাই কিন্তু। কর্মীরা পুরো মাস্তুলবিহীন জাহাজের মতো তারা সাঁতরে বেড়াচ্ছে। কারণ নেতৃত্ব না পেলে তো হবে না। আমরা বুঝে উঠতে পারতেছি না এরা কোন দিকে যাচ্ছে। কারণ এইভাবে চলতে থাকলে আর ১৭ মাস, এই ১৭ মাসে ইউনূস যেভাবে মৌলবাদের চর্চা করেছে, যেভাবে মৌলবাদের চাষ করেছে, এই দেশ কিন্তু, এই দেশের সার্বভৌমত্ব নিয়ে আমি চিন্তিত। এই দেশের দুর্ভিক্ষ নিয়ে আমি চিন্তিত। এই দেশে যেকোনো সময় গৃহযুদ্ধ হয়ে যেতে পারে। এগুলোর জন্য কে দায়ী থাকবে? এই দেশের রাজনীতিবিদেরাই। কোন রাজনীতিবিদ এই দায় এড়াতে পারবে না। এবং এই দেশটাকে তারা, একটা দেশ মোল্লা বা মিলিটারি ২ টার মধ্যে একটা যদি আপনার গণতন্ত্রে ঢুকে যায়, মানে গণতন্ত্রের রাজনীতির মধ্যে সুযোগ পেয়ে যায় ঢোকার, প্রবেশ করার, তখন একটা ঢুকলেই যথেষ্ট, গণতন্ত্র থাকবে না। ধ্বংস করে দিবে। কোনদিনই মোল্লা মিলিটারি গণতন্ত্রের পক্ষে না। যে যতই কথা বলুক। মোল্লা কেন, মোল্লারা তো ডাইরেক্ট তারা বলে এটা নিষিদ্ধ, তারা এটা চায় না। এটা তো আর এটা তো আর আমি বলি না, তারাই বলে। এই কথাটাও তারপরও স্বীকার করে না। মানে আমি যে বললাম এর জন্য আমাকেই দুষবে। কিন্তু মোল্লারা যে বলতেছে গণতন্ত্র হারাম, গণতন্ত্র নিষিদ্ধ, গণতন্ত্র চায় না, তারপরেও এই দেশে মোল্লাদের নেই গণতন্ত্রে। আরে ভাই, যে লোকটা প্রকাশ্য বলতেছে আমি গণতন্ত্র চাই না, গণতন্ত্র হারাম, গণতন্ত্র হইলে দুযোগে যাবে, সেই লোকটাকে নিয়ে আপনি কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন আমার মাথায় ঢুকে না। আর আর্মি যে গণতন্ত্র চায় না এটাও কি বুঝাই দিতে হবে? কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে আর্মিকে থাকতে হবে সচিব পর্যায়ে সর্বোচ্চ, তাবালিং চলবে না। গণতান্ত্রিক রাষ্ট্রে আর্মিরা খবরদারি করতে পারবে না। তা আর্মিরও তো চাইবে না বাংলাদেশে গণতন্ত্র আসুক। তো রাজনীতিবিদদেরই করতে হবে। কিন্তু রাজনীতিবিদেরাও হচ্ছে হয় ভীতু, আর না হয় তারা আসলে গণতন্ত্র চায় না। মেন্টালি তারা গণতন্ত্র বিরোধী। ব্যক্তি জীবনে তারা গণতন্ত্র চর্চা করে না। তার জন্য আজকে আমাদের এই গণতন্ত্রের এই অবস্থা। আর এই দেশের বুদ্ধিজীবীদের কথা তো আর বলে লাভ নাই। এদেশের বুদ্ধিজীবীরা তো হলো গোলালুর মতো, যখন যেমন তখন তেমন। এরা তো তরকারির মধ্যে হচ্ছে আলু। এদেরকে আপনি বুঝাইতে পারবেন না। কোনদিন এই কথাটা বুঝাইতে পারবে না যে তারা যে বাটপারি করতেছে বা তারা ভয় পায়। তারা মহাবীর। আপনি দেখেন ৭ই মার্চের কোন পত্রিকায় ক্রোড়পত্র বের হইছে? এর আগে তো এই ১৬ বছর আমরা দেখেছি বাবারে বাবা